ধরুন, এইমাত্র আপনি একটি খবর দেখলেন। দেখেই কি মনে মনে একটি সিদ্ধান্তে পৌঁছে গেলেন? যদি পৌঁছে যান, তাহলে এখনই থামুন। কারণ আপনি হয়তো নিজের অজান্তেই বায়াসড হয়ে গেছেন। কেন বলছি এটা? একটু ধৈর্য ধরুন। প্রথমেই চলুন আমরা জেনে নিই হলুদ মিডিয়া কি। হলুদ সাংবাদিকতা বা ইয়েলো মিডিয়া হলো এমন এক ধরনের সাংবাদিকতা যেখানে তথ্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় চমক তৈরির উপর। অর্থাৎ খবরটা আসলে কতটা সত্য সেটা এখানে মুখ্য নয়, বরং খবরটা কতটা নজর কাড়বে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে আকর্ষণ করা, মানসিকভাবে প্রভাবিত করা এবং খুব দ্রুত একপাক্ষিক মতামতে বা সিদ্ধান্তে পৌঁছে দেওয়া। এমন খবরগুলো সাধারণত অতিরঞ্জিত, বিভ্রান্তিকর অথবা পুরোপুরি মন গড়া হয়, যাতে মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যায়। এখন প্রশ্ন হলো, মিডিয়া এ ধরনের খবর কেন প্রকাশ করে? মানুষকে ভুল পথে চালিত করা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো সুপরিকল্পিত উদ্দেশ্য? চলুন জেনে নেই এই হলুদ সাংবাদিকতার পেছনে আসলে কি কি কারণ কাজ করে। অনেক সময় মিডিয়ার আসল লক্ষ্য থাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা নেতৃত্বকে সুবিধা পাইয়ে দেওয়া। এই উদ্দেশ্য হাসিলের জন্য তারা খবরকে এমনভাবে সাজায় যাতে সেই বিশেষ দল বা গোষ্ঠীর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ভুলকে লুকিয়ে ফেলা যায়। আবার অন্য পক্ষ, হোক সেটা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সাধারণ মানুষ, তাদের ছোটোখাটো ব্যাপারকে বড় করে দেখানো যায়। কখনো তারা একটা রাজনৈতিক বক্তব্যকে অতিরঞ্জিত করে প্রচার করে, আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলোকে একেবারে এড়িয়ে যায়। এর মাধ্যমে জনগণ বিভ্রান্ত হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায়। খবর তখন আর খবর থাকে না, হয়ে যায় রাজনৈতিক হাতিয়ার। যেখানে সাংবাদিকতার মূলনীতি হওয়া উচিত সত্যকে তুলে ধরা, সেখানে তারা হয়ে ওঠে মিথ্যা প্রচারণার যন্ত্র। মিডিয়া শুধু কোনো রাজনৈতিক দলকে নয়, অনেক সময় নিজেদের আদর্শ বা মতবাদকেও সমাজে প্রতিষ্ঠা করে। সমাজ কোন দিকে যাবে, কিভাবে চলবে, মানুষ কি ভাববে আর কি না ভাববে, কোন মূল্যবোধকে গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এসব কিছুর একটা নির্দিষ্ট ছাঁচ বানিয়ে দেয় তারা। এই কাজটা তারা করে খুবই সূক্ষ্মভাবে। সরাসরি বলার চেয়ে তারা খবর, টকশো, বিনোদন, এমনকি বিজ্ঞাপনেও নিজেদের আদর্শ ঢুকিয়ে দেয়। ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা, সংস্কৃতি সব কিছুতেই ধীরে ধীরে প্রভাব ফেলে এই মতবাদ ভিত্তিক সাংবাদিকতা। তাদের বার্তা স্পষ্ট না হলেও প্রভাব থাকে গভীর। তারা প্রশ্ন তুলতে শেখায় না, বরং শেখায় কিভাবে ভাবতে হয়, এবং এক সময় আপনি ভাবতে বাধ্য হবেন এই ধারণাগুলো আমার নিজের, কিন্তু আসলে আপনি যা ভাবছেন সেটা মূলত তাদেরই সেট করে দেওয়া। মিডিয়া অনেক সময় শুধু রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য নিয়ে কাজ করে না, বরং এর পেছনে থাকে বিশাল অর্থনৈতিক স্বার্থ। বিজ্ঞাপনদাতাদের খুশি রাখতে গিয়ে তারা এমন কিছুই প্রকাশ করে না যা ওই ব্যবসার বিরুদ্ধে যেতে পারে। কোনো বড় কোম্পানি যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, তাহলে মেইনস্ট্রিম মিডিয়ায় সেটা নিয়ে তেমন কোনো প্রতিবেদন হয় না, কারণ সেই কোম্পানিই হয়তো তাদের স্পন্সর। আর এখানেই সত্য চাপা পড়ে যায় টাকার নিচে। মিডিয়ার আরেকটি ভয়ঙ্কর উদ্দেশ্য হলো মানুষকে সত্য থেকে সরিয়ে রাখা। যতক্ষণ না আপনি মূল সত্যটা বুঝে উঠতে পারবেন, ততক্ষণ আপনি প্রশ্ন করবেন না। আর মানুষ যখন প্রশ্ন করে না, তখনই শোষণ সহজ হয়ে যায়। মিডিয়া তাই আমাদের মনোযোগ সরিয়ে দেয় অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কিংবা মনোরঞ্জক বিষয়ের দিকে। সমাজের মূল ইস্যুগুলো, অর্থাৎ দুর্নীতি, বৈষম্য, নীতির ভ্রষ্টতা, সেগুলো হয় চাপা পড়ে যায়, নয়তো এমনভাবে উপস্থাপন করা হয় যেন সেগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। এভাবে সত্যকে আড়াল করে তারা তৈরি করে এক বিকৃত ও মিথ্যা বাস্তবতা, যেখানে মানুষ মনে করে যে সে সব কিছু জানে, অথচ বাস্তবতা হলো যে সে আসলে কিছুই জানে না। সবচেয়ে পুরনো কিন্তু এখনও সবচেয়ে কার্যকর কৌশল সমাজকে বিভক্ত করে রাখা। মিডিয়া জানে যে মানুষকে এক করে রাখা যতটা না কঠিন, তাদের মাঝে বিভক্তি তৈরি করা তার চেয়ে বেশি সহজ।
তারা ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল, এমনকি পছন্দ অপছন্দের মতো বিষয় নিয়েও বিভাজন তৈরি করে। একদিকে এক দলকে বানায় নায়ক, অন্যদিকে ভিন্ন মতাদর্শীদের বানায় ভিলেন। ফলে মানুষ যুক্তিবাদ দিয়ে বরং পরিচয় কিংবা কখনো কখনো আধিক্যের ভিত্তিতে বিবেচনা করা শুরু করে। আর এমন শুরু হলে মিডিয়া তখন আর খবর দেয় না, বরং গোষ্ঠীভিত্তিক লড়াইয়ে আগুন ঢালতে থাকে। এই বিভাজনের ফলে মানুষের চোখ মূল সমস্যাগুলো থেকে সরে যায় আর শাসকের কাজ সহজ হয়ে যায়। একবার যদি জনগণ নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তাদের শাসন করতে খুব বেশি কৌশল অ্যাপ্লাই করা লাগে না। এটাই ডিভাইড অ্যান্ড রুল কৌশলের আসল খেলা। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য মিডিয়া একাধিক কৌশল ব্যবহার করে এবং বেশিরভাগ সময় আমরা বুঝতেও পারি না যে তারা আমাদের সঙ্গে আসলে কি করছে। চলুন এবার দেখি যে তারা কিভাবে এই কাজগুলো করে থাকে। মিডিয়ার প্রথম কৌশল হলো নিজস্ব ন্যারেটিভ বা গল্প তৈরি। মিডিয়া সবসময় এমন কিছু গল্প বানায় যার শুরু ও শেষ সব কিছু তাদের নিজেরই গড়া। একটা ঘটনা যখন ঘটে তখন এর অনেক দিক থাকে, কিন্তু মিডিয়া বেছে নেয় সেই দিকটা যেটা তাদের এজেন্ডার সঙ্গে যায়। এই গল্প তারা শুধু সংবাদের মাধ্যমে নয়, নাটক, সিনেমা, বিজ্ঞাপন, এমনকি রিয়েলিটি শোর মাধ্যমেও প্রতিষ্ঠা করে। তাদের দ্বিতীয় কৌশল শব্দ নিয়ে খেলা। মিডিয়া শুধু খবর দেয় না, তারা কিছু কিছু শব্দ বেছে নেয় খুবই হিসেব করে, বিশেষ উদ্দেশ্য নিয়ে। একটা ঘটনাকে সন্ত্রাসী হামলা বললে মানুষের প্রতিক্রিয়া যেমন হয়, সেটাকেই আত্মরক্ষামূলক ব্যবস্থা বললে প্রতিক্রিয়া হয় একেবারে ভিন্ন। মিডিয়া জানে কোন শব্দ শুনলে আপনি ভয় পান, আর কোন শব্দ শুনলে ঘৃণা করেন, আর কোন শব্দ শুনলে চুপ থাকেন। এই শব্দগুলো আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, আর আবেগ নিয়ন্ত্রণ মানেই চিন্তা নিয়ন্ত্রণ। অনেক সময় দেখা যায় তারা একজনকে রক্ষক হিসেবে আখ্যা দেয়, আবার আরেকজনকে আখ্যা দেয় আগ্রাসী হিসেবে, অথচ উভয়েরই কাজ প্রায় একই ধরনের। এমন অবস্থায় শব্দ তখন আর তথ্যের বাহক থাকে না, হয়ে যায় প্রোপাগান্ডার অস্ত্র। মিডিয়া সবসময় তাদের মেসেজটা ছড়ায় কোনো একজন পাবলিক ফিগার বা সেলিব্রিটির মাধ্যমে, যারা কিনা সমাজের সবচেয়ে বেশি জনপ্রিয়। তারা হতে পারে কোনো অভিনেতা, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, এমনকি খেলোয়াড় যাদের মানুষ ভালোবাসে। তাদের দিয়ে মিডিয়া আমাদের শেখায় কি খেতে হবে, কি পড়তে হবে, এমনকি কি ভাবতে হবে। আর যখন কোনো সেলিব্রিটি কিছু বলে, তখন সেটা আর মতামত থাকে না, বরং হয়ে যায় ফ্যাক্ট বা সত্য। মানুষ তখন আর প্রশ্ন করে না, কারণ তারা ভেবেই নেয় যে সেখানে প্রশ্নের কিছু নেই। আজকের দিনে মিডিয়া মানে শুধু টিভি নয়, এর একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ায় আপনার সামনে কী ধরনের কন্টেন্ট আসবে বা আসবে না তার সিদ্ধান্ত নেয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম আপনার চোখের সামনে সেই কন্টেন্টগুলোই আনে যেগুলো আপনি দেখতে চান, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এটি সেই কন্টেন্টগুলোই আনে যেটা তারা চায় আপনি দেখুন। ধীরে ধীরে আপনি ভাবেন আপনি স্বাধীনভাবে তথ্য খুঁজছেন, সব তথ্য আপনার সামনে আছে, কিন্তু বাস্তবে তারা আপনাকে যা দেখতে দিচ্ছে আপনি সেটাই দেখছেন এবং আদতে সেটাই বিশ্বাস করছেন। মিডিয়া চায় মানুষ যেন তাদের সেট করে দেওয়া আদর্শকেই বিশ্বাস করে, এবং এর জন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতবাদের রিচ বাড়িয়ে ভিন্ন মতাদর্শীদের রিচ কমিয়ে দেয়। এভাবে একসময় মানুষের টাইমলাইন হয়ে ওঠে একমুখী চিন্তার কারখানা। তথ্যের বৈচিত্র্য হারিয়ে যায়, মতামতের ভারসাম্য ভেঙে পড়ে, আর আপনি হারিয়ে যান এক বিরাট ডিজিটাল কারাগারে। মিডিয়া সরাসরি কিছু শেখায় না, তারা অনেক সময় বারবার একই আদর্শ বা একই ঘটনা বা একই মেসেজ বিভিন্নভাবে বারবার মানুষের সামনে হাজির করে। এতে করে আস্তে আস্তে মানুষের মন ও মগজে সে মেসেজটি গেঁথে যায়। এভাবে একটা কনসেপ্ট যতবার মানুষের চোখে পড়ে, কানে আসে, পর্দায় দেখা যায়, সেটাই ধীরে ধীরে নর্মাল হয়ে যেতে শুরু হয়। মানুষ অবচেতন মনেই সেটিকে সত্য মানতে শুরু করে। প্রথমে কিছু মানুষ ভিন্ন মত পোষণ করলেও মিডিয়া ক্রমাগত সেটা সিনেমায়, নিউজে, সোশ্যাল মিডিয়ায় এবং বিজ্ঞাপনে উপস্থাপন করার ফলে
এক সময়ের বিতর্কিত বিষয় সমাজে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। এভাবেই মিডিয়া শুধু তথ্য দেয় না, বরং সমাজের নৈতিকতা, সংস্কৃতি আর বিশ্বাসের দিকটাও আস্তে আস্তে রিডিফাইন করে। এটা হয়তো ভালোও হতে পারে, আবার অনেক সময় বিপজ্জনকও হতে পারে, কারণ মানুষ বুঝতেই পারে না যে কখন তার চিন্তার ভিত্তি বদলে যায়। কারণ একই স্লোগান বা দাবি বারবার পুনরাবৃত্তির ফলে মানুষের মাঝে তৈরি হয় এক প্রকার ইলিউশন, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইলিউশন অফ ট্রুথ এফেক্ট। অর্থাৎ যত বেশি শুনব তত বেশি বিশ্বাস করব। এত সব কৌশল এবং পুনরাবৃত্তির মাধ্যমে মিডিয়া আমাদের চিন্তা, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের ফলাফল কি হয়, চলুন এবার সেটা দেখি। মিডিয়ার ক্রমাগত মিথ্যার কারণে মানুষের স্বাধীনভাবে বিশ্লেষণ করার ক্ষমতা কমে যায়। তারা যে তথ্যটি পায় সেটিকেই সত্য বলে ধরে নেয় এবং প্রশ্ন করা বন্ধ করে দেয়। তারা অবচেতন মনে ধরেই নেয় যা দেখছি সেটিই সঠিক। মিডিয়া সমাজকে ধর্ম, রাজনীতি, মতাদর্শ বা সংস্কৃতির ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করে। ফলে মানুষ একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে কমে যায় সংলাপ এবং বেড়ে যায় পক্ষপাত ও বিভাজন বিদ্বেষ। মিডিয়া সে সকল মানুষদের সমাজে নেতিবাচক হিসেবে উপস্থাপন করে যারা তাদের প্রচারিত মতামতের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদেরকে মিডিয়া ভিলেন কিংবা গুজবের উৎস হিসেবে দেখায়। ফলে সমাজে সেসব মানুষ নিজেদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারায়। মিডিয়া মানুষের চিন্তা ও মানসিকতা নিয়ন্ত্রণ করায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। আর এতে সবচেয়ে বেশি লাভবান হয় অসাধু ক্ষমতাধারীরা, যারা এই সুযোগে নিজেদের অসাধু উদ্দেশ্যগুলো হাসিল করে। মিডিয়ার এই প্রভাব থেকে নিজেদের সম্পূর্ণভাবে মুক্ত করা তো অসম্ভব, কিন্তু আমরা যদি সচেতন হই, প্রশ্ন করতে শিখি এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করি, তাহলেই নিজেদের চিন্তার স্বাধীনতা রক্ষা করা সম্ভব। মনে রাখবেন, মিডিয়া আপনাকে কি ভাবতে হবে সেটা শেখাতে পারে, কিন্তু কিভাবে ভাবতে হবে সেটা নির্ভর করে আপনার ওপর। তাই পরের বার কোনো খবর দেখার আগে বা শোনার আগে একটু থামুন, ভাবুন আর প্রশ্ন করুন, কারণ আপনার চিন্তাশক্তি হলো আপনার আসল অস্ত্র।